আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 400 বছরের পুরনো একটি শহর। হ্যাঁ, আমি পুরান ঢাকার কথাই বলছি। পুরান ঢাকার কথা মনে পড়লে আসলে আমাদের মনে পড়ে পুরান ঢাকার কিন্তু খাবারের কথা। কিন্তু আসলে কেউ কি এভাবে চিন্তা করছে আসলে পুরান ঢাকা 400 বছর আগে কি ছিল, বা কিভাবে এই ছোট ঢাকা থেকে বিশাল ঢাকায় পরিণত হয়েছে? আমরা আজকে এই ভিডিওতে পুরান ঢাকার হিস্ট্রি নিয়ে কথা বলবো এবং পুরান ঢাকার যত হিস্ট্রিক্যাল প্লেস আছে সবগুলোকে এক্সপ্লোর করব। সাথে থাকুন আমার সঙ্গে। আমি এখন শিফটের ছাদে আছি, খুব বাতাস, কথা ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না। ঢাকা শহরকে 4বার রাজধানী মর্যাদা দিয়েছিল। প্রথমবার হচ্ছে শিফটের আওয়াজ প্রথমবার হচ্ছে 1610 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের নাম অনুসারে রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর। এখান থেকে মূলত ঢাকা শহরের যাত্রা শুরু হয়। ঢাকা শহর বড় হওয়ার কারণ হচ্ছে এই বুড়িগঙ্গা নদী। অর্থাৎ এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা আমি বুড়িগঙ্গা নদীর উপরে আছি এখন। এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে ঢাকা শহর মূলত এস্টাবলিশড হয়েছিল আর কি। তো পৃথিবীর প্রতিটা বন্দরে কিন্তু নদী কেন্দ্রিক বা সাগর কেন্দ্রিক পোর্ট যেগুলো আছে। আর এই ঢাকা শহরের আরেকটা বড় রিজন হচ্ছে মসৃণ কাপড় 400 বছর আগেও কিন্তু এদেশে মসৃণ কাপড় উৎপন্ন হতো এবং এই মসৃণ কাপড় পৃথিবীর বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হতো। এখান থেকে মূলত ঢাকা শহর ঘুরে আসার কারণ। এই মসৃণ কাপড়ের অনেকেই প্রশংসা করেন। ইবনে বতুতা তার কিতাবুর রেহালায় মসৃণ কাপড়ের প্রশংসা করেছেন। এমনকি সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল মসৃণ কাপড়ের প্রশংসা করেন। আমি হচ্ছে এখন বিউটি বোর্ডিং এ। এটা ছিল 1947 সালের আগে সোনার বাংলা পত্রিকার অফিস। সেখান থেকে প্রহ্লাদ চন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা এই জায়গাটাকে কিনে নিয়ে তারা দুইজনে দুবাই গড়ে তুলেছিল বিউটি বোর্ডিং। বিউটি বোর্ডিং এ আগে কবি সাহিত্যিকরা এসে আড্ডা দিত। তারা একজনের কবিতা একজনকে পড়ে শোনাতো। সাংবাদিক, বুদ্ধিজীবী অনেকে এখানে আসতেন। জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, রণেশ দাশগুপ্ত সহ আর অনেকেই এখানে এসে তারা আড্ডায় মেতে উঠতেন। এবং 1971 সালের 28 মার্চ এখানে পাকিস্তানি বাহিনীরা এসে নলিনী চন্দ্র সাহা সহ 17 জনকে হত্যা করে ফেলে। তখন থেকে মূলত এটা অফ হয়ে গিয়েছিল। এখন চালু আছে। চালু বলতে এখানে নিচে হোটেল আছে, থাকার সুব্যবস্থা আছে, বাইরে থেকে যারা আছে এখানে থাকতে পারে, খাওয়ার ব্যবস্থাও আছে। বিভিন্ন টুরিস্টরা এসে এখানে অবস্থান করে। আমি হচ্ছে এখন ঘোড়ার গাড়িতে। পুরান ঢাকার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ঘোড়ার গাড়ি। মূলত 1830 সাল থেকেই এই ঘোড়ার গাড়ি এই পুরান ঢাকাতে প্রচলন হয়েছিল। এটা শুরু করেছিল আর্মেনীয়রা। মূলত আর্মেনীয়রা তাদের নিজেদের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা মূলত এই ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করেছিল। এবং এরপর যখন নবাবী আমল আসে তখন নবাবরা দেশের রাজারা তারা যাতায়াত করতো ঘোড়ার গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে। এখনো পর্যন্ত তা প্রচলিত আছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়।
আমি এখন ভিক্টোরিয়া পার্কে। এই ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এই ভিক্টোরিয়া পার্ক নাম রাখা হয়েছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে। এটা মূলত ছিল আগে আর্মেনীয়দের একটা ক্লাবঘর। এই ক্লাবঘরকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাগর নামে। মূলত এখানে আশপাশে অনেক আর্মেনীয়রা বসবাস করতো, সেই হিসেবে এখানে আন্টাগর ছিল এবং স্থানীয় নাম দিয়েছিল আন্টাগর। এরপরে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের যারা বিদ্রোহ করেছিল তাদের 11 জনকে এখানে এনে গাছের মধ্যে ঝুলিয়ে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এই লাশগুলো গাছের মধ্যে অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে এখানে স্থানীয়রা ইংরেজদের ভয় পায়, এভাবে আর কি। মূলত এই পাশে তাদের স্মৃতি রক্ষার্থে সিপাহী বিদ্রোহের যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের স্মৃতি রক্ষার্থে মূলত এই স্তম্ভটা এখানে করা হয়েছে 1857 সালের পরে, অনেক পরে করা হয়েছিল। এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে আহসানুল্লাহর ছেলে হাফিজুল্লাহ অকাল বয়সের মৃত্যুতে ইংরেজরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই স্মৃতিটা তার স্মৃতি রক্ষার্থে করে দিয়েছিল। আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। যদি এরকম হিস্টোরিক্যাল ভিডিও আরো পেতে চান তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।